এই বরকে কে যেন কিডন্যাপ করে নিয়ে যাইতেছে। তাড়াতাড়ি ধরো, কে কোথায় আছো, তাড়াতাড়ি ধরো। আনিকা তার পুরো গ্যাং নিয়ে সাগরকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল একটা বড় বাড়িতে। সাগরের চোখ বাঁধা, এদিকে পুরো বাড়ির হইচই লেগে গেল। তোমাদের সামনে থেকে আমার পিচ্চি ছেলেটাকে কে কিভাবে কিডন্যাপ করে নিয়ে গেল? ওই মেয়েগুলো? তোমরা যে করেই হোক আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসো। আমার ছেলেকে চাই, আমার ছেলেকে চাই। এদিকে আনিকা তার পুরো গ্যাং নিয়ে বসে আছে একটি বড় ঘরের ভিতর। এমন সময় আনিকা বলে উঠল, কিরে পিচ্চি, শুনেছি তোকে জোর করে বিয়ে দিতেছে ওরা। তুই কি এই বিয়েতে রাজি না? না, আমি এই বিয়েতে রাজি না। আমি ক্লাস 10-এ পড়ি মাত্র। ওরা আমাকে জোর করে বিয়ে দিতেছে। যাক, ভালোই হলো। শোন, তোকে একটা বুদ্ধি দেই। তোর আব্বুকে এখন ফোন দিয়ে বল যে 50 লক্ষ টাকার একটা গাড়িতে করে নদীর পাড়ে রেখে আসতে। আমার বাবা যেই কিপটা পকেট থেকে 10 টাকা বের করে রিক্সাওয়ালাকে বেশি দেয় না, আর সেইখানে আমাকে বাঁচানোর জন্য নাকি 50 লক্ষ টাকা দিবে আপনাকে। এই নে ফোন, তুই আগে তোর আব্বুকে ফোন দে, এরপরে বাকিটা আমি দেখতেছি কি করা যায়। টাকা দিবে না শালা, কোথা থেকে টাকা বের করতে হয় আমি ভালো করেই জানি। সাগর ভয়ে ভয়ে মেয়েটার হাত থেকে ফোন নিয়ে তার আব্বুর নাম্বারে ফোন দিল। বেশ কয়েকবার রিং হতেই ওপাশ থেকে সাগরের আব্বু ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতেই আনিকা বলতে লাগলো, মিস্টার রফিক সাহেব, আপনার ছেলে আমাদের হাতে বন্দী। এখন যদি আপনার ছেলেকে বাঁচাতে চান তাহলে আমার দেওয়ার ঠিকানায় 50 লক্ষ টাকা পাঠিয়ে দেন, আর না পাঠালে আপনার ছেলের লাশ কালকে রাতে আপনার বাড়ির সামনে পেয়ে যাবেন। প্লিজ এমন করো না, আমার একটা মাত্র ছেলে। তোমরা যা চাইবে আমি তাই দেব। আমার ছেলেকে ছেড়ে দাও, আমি টাকার ব্যবস্থা করছি। এই তো গুড বয়। আর শোন, যদি পুলিশকে খবর দিয়েছিস তাহলে তোর ছেলেকে চাঁদের পানে পাঠিয়ে দেব। মনে রাখিস, যেহেতু একটা মাত্র ছেলে, আর ভবিষ্যতে মনে হয় না তুই বাবা হতে পারবি। প্লিজ আমার ছেলেকে কিছু করো না, আমি সন্ধ্যায় টাকা পাঠিয়ে দেব। আনিকা আর কিছু বলল না। সাগরের দিকে একবার তাকাতেই আনিকার বান্ধবী বলে উঠল, আনিকা, ছেলেটা কিন্তু বেশ জোশ। ইস, ওর মতো যদি আমার একটা বয়ফ্রেন্ড থাকতো তাহলে সারাদিন বসে বসে শুধু কিস করে যেতাম। তোরা চুপ করবি নাকি? যা, বাইরে থেকে খাবার নিয়ে আয়। আর এই ছেলে, তুই কি খাবি বল? খাবার আনার জন্য লোক পাঠাচ্ছি। আমি তো দুধ খাবো, আছে আপনাদের কাছে? সাগরের কথা শুনে সবাই চোখ বড় বড় করে চুপ করে সাগরের দিকে তাকালো। এটা দেখে সাগর কিছুটা ভয় পেয়ে বলতে লাগলো, না না, কিছু খাবো না। আপনারা চা খাবেন, আমাকেও তাই দিয়েন, আমি সেগুলোই খাবো। মাইশা শোন, এই ছেলের জন্য 1 কেজি দুধ নিয়ে আসবি, আর সাথে নিয়ে আসবি বিরিয়ানি। আমরা কতজন আছি, প্রত্যেক জনের জন্য 2টা করে আনবি। আপনারা কি রাক্ষস যে প্রত্যেকজন 2টা করে খাবেন? আপনাদেরকে দেখে তো মনে হয় না আপনারা রাক্ষস। এই ছেলে, এত কথা বলিস কেন? চুপচাপ বসে আছিস, বসে থাক। আর একটা যদি শব্দ বের হয় তাহলে তোর মাথার খুলি উড়িয়ে দেব। সাগর আর কিছু বলল না। এদিকে আনিকা বসে বসে ফোন টিপতেছে। প্রায় 10 মিনিট পর সাগর বলতে লাগলো, আচ্ছা আপু, আমি একটু বাইরে যাব। এখন বাইরে যাওয়া হবে না, চুপচাপ বসে থাক। আর বাইরের কোনো কিছু নেই আশেপাশে, কোনো বাড়ি ঘর নেই যে বাইরে যাবি তুই। আরে, এই বাইরে যাওয়া সেই বাইরে যাওয়া না, আমি তো একটু ওয়াশরুমে যাব। খুব বেশি পাইছে। ও আচ্ছা, এই কথা আগে বললেই হতো যে তুই ওয়াশরুমে যাবি। চল আমার সাথে। আনিকা সাগরকে নিয়ে চলে গেল ওয়াশরুমের সামনে আর বলতে লাগলো, ওই যে ওয়াশরুম, যা, 5 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি আসবি। সাগর চলে গেল ওয়াশরুমে। প্রায় 5 মিনিট পর সাগর আবার ফিরে আসলো। এদিকে আনিকা সাগরের দিকে বারবার তাকাচ্ছে। আসলে সাগর পিচ্চি ছেলে, তা দেখতে অনেকটাই কিউট। হঠাৎ আনিকা উঠে এসে সাগরের সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, এই ছেলে, দাঁড়া তো দেখি। সাগর দাঁড়িয়ে যেতেই আনিকা সাগরের পাশে এসে দাঁড়ালো। হাইট প্রায় সেম। সাগর 2-3 ইঞ্চি ছোট। এটা দেখে আনিকা বলতে লাগলো, আচ্ছা, তোকে যে এখানে ধরে নিয়ে এসেছি, তোর মনে ভয় নেই যদি তোকে মেরে দেই? ভয় থাকলে কি আর এখানে বসে থাকতাম? আপনার মতো সুন্দরী মেয়ে আমাকে কিডন্যাপ করেছে, আমার তো বেশ ভালোই লাগতেছে। ভাবতেছি যদি আমাকে আবার ফিরিয়ে দেন তাহলে আমি আবার চলে আসবো আপনাদের কাছে। আনিকা বড় বড় চোখ করে সাগরের দিকে তাকালো আর বলতে লাগলো, কি বললি? তুই আমাদের সাথে থাকবি মানে? হ্যাঁ, আপনাদের সাথে থাকবো, কারণ আপনাকে আমার অনেক ভালো লাগছে। কি রানিকা, এই ছেলে বলছে কি?
তোকে নাকি ভালো লাগছে। তুই করছিস একজন লেডি কিডন্যাপার, আর এই পিচ্ছি ছেলে বলছে তোকে কি না ভালো লাগছে। ও মা, মানুষের কি ভালো লাগতে পারে না? নাকি উনি সিনিয়র হয়েছে তো কি হয়েছে? আচ্ছা থাম তো তোরা, এখন কাজের কথায় আসি। তুই যে বললি আমাকে পছন্দ হয়েছে, তো তাই তো? আমি তো একজন কিডন্যাপার। আচ্ছা, তোর টুনটুনিটা দেখি কত বড় হয়েছে। তুই যে বলিস আমাকে তোর পছন্দ হয়েছে, তোকেও তো আমার পছন্দ হতে হবে সব দিক থেকে, তাই না? পিচ্চি ছেলে, পিচ্চি ছেলে বলে কথা, তোর টুনটুনিটাও হয়তো পিচ্চি হবে। মায়া আপু, আপনি অন্য রুমে যাবেন একটু, আমি আমার সিনিয়র আপুকে টুনটুনিটা দেখাতাম। এই আনিকা, এই ছেলে তো লজ্জা শরম বলতে কিছুই নাই। এই ছেলে বলে কি না তোকে ওর টুনটুনিটা দেখাবে বলছে। তুই একটু পাশের রুমে যা, আমি দেখতেছি এই ছেলে কি করে আর ওর জিনিসটা কত বড়। আমার জন্য পারফেক্ট হলে না হয় রেখে দেব, কি বলিস তুই? যেহেতু দেখতে পুরো চকলেট বয়ের মতো। মায়া আর কিছু বলল না, চলে গেল পাশের রুমে। বেশ কিছুক্ষণ পর আনিকা সাগরকে বলতে লাগলো, নেই, মায়া চলে গেছে, এখন তোর কাজ শুরু কর। যদি ছোট হয় তাহলে মনে রাখিস তোর কপালে শনি আছে। সাগর আস্তে আস্তে তার প্যান্টের চেনটা খুলে তার টুনটুনিটা দেখাতে লাগলো। এদিকে আনিকা তো লজ্জায় লাল হয়ে গেছে, সে কি বলবে বুঝে উঠতে পারছে না। এই তাড়াতাড়ি চেন লাগা, দেখা হয়ে গেছে আমার। সাগর তাড়াতাড়ি চেন লাগিয়ে নিল আর বুড়ো কুচকাতে কুচকাতে বলতে লাগলো, লেডি কিডন্যাপার আপু দেখেছেন তো, এখন বলেন চলবে কিনা? আচ্ছা চলবে, তবে তুই এখনো পিচ্চি, বাসরাত সম্পর্কে তোর ধারণা নেই কি কি করতে হয়। আমি সব কিছুই জানি, আমাকে কিছু শিখিয়ে দিতে হবে না। একবার আসেন, এরপর দেখাচ্ছি কি কি করতে পারি। এই ছেলে তো বহুত চালাক। পিচ্চি তো কি হয়েছে, মনে হয় 20 বছরের বুড়া দামড়া ছেলে। হয়েছে হয়েছে, আর পাকনামি করতে হবে না, চুপচাপ বসে থাকে এখানে। তোর আব্বু দেখি আবার কখন ফোন দেয়। এ বলে আনিকা সাগরের পাশে এসে বসে পড়ল। এদিকে সাগরের বাসায় সবাই বসে আছে। মেয়ের বাড়ি থেকে মেয়ে এবং তার আব্বু এসেছে আর বলতেছে, কি ব্যাপার, আপনার ছেলে কোথায়? তাকে ডাক দেন, আমার মেয়ের সাথে বিয়ে দেব, তাড়াতাড়ি ডাক দেন। আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেছো কিছুক্ষণ আগে, সবাই রেডি হচ্ছিল আপনাদের বাসায় যাবে, ঠিক তখনই কিডন্যাপ হয়ে গেছে। আজব কথা তো, আজকে শুনলাম বিয়ে বাড়ি থেকে মেয়ে কিডন্যাপ হয়, কিন্তু আজকে নতুন কিছু শুনে ভালো লাগলো, আজকে নাকি ছেলে কিডন্যাপ হয়েছে। তাড়াতাড়ি আপনার ছেলেকে বের করে আনেন, না হলে আপনার এবং আপনার পুরো পরিবারের নামে মামলা দেব। আমি বলবো যে আপনি আপনার ছেলেকে জোর করে আমার মেয়ের সাথে বিয়ে দিতে চাইছেন। দেখুন, আপনারা যদি আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে সমস্যা হয়, তাহলে এক কাজ করেন, আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের ছেলেকে বাঁচাতে হবে। কই গো সাগরের আম্মু, টাকা রেডি করছো? এই নাও 50,000 টাকা। আমার ছেলে যেন ভালোভাবে ফিরে আসে, তার যেন কোনো কিছু না হয়। তাই যেন হয়। সাগরের আপু ফোন দিল আবার আনিকার নাম্বারে। বেশ কয়েকবার রিং হতেই ওপাশ থেকে আনিকা ফোনটা রিসিভ করে বলতে লাগলো, টাকা রেডি আছে তো নাকি? হ্যাঁ, টাকা রেডি আছে। কোথায় নিয়ে আসতে হবে বলো, আমি এখনই নিয়ে আসছি। টাকা নিয়ে আসতে হবে না, আপনার ছেলেকে আমার পছন্দ হয়েছে, তাকে দিব না, আমি আমার কাছে রেখে দিব। মানে কি বলছো? আমার পিচ্চি নাবালক ছেলেটাকে কখনো আমাদের সাথে ছাড়া অন্য কোথাও থাকে নাই, তাকে প্লিজ ফিরিয়ে দাও। কিরে পিচ্চি, তুই আমার সাথে থাকবি নাকি তোর বাসায় যাবি, এটা বলে দে তোর আব্বুকে। সাগর আনিকার হাত থেকে ফোনটা নিয়ে তার আব্বুকে বলতে লাগলো, আব্বু, আমি লেডি কিডন্যাপারের সাথে থাকবো, ওনাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি বিয়ে করলে ওনাকেই করব। শুনেছেন তো আপনার ছেলের কথা, এখন বলেন আপনার ছেলের ভালো চান নাকি খারাপ চান? আমার ছেলের ভালো চাই, আমার ছেলে যা বলবে তাই হবে। তুমি যদি রাজি থাকো, আমি তোমার সাথে বিয়ে দিতে রাজি আছি। বড় নতুন চাল দেখি চালতেছেন। আশেপাশে মনে হয় পুলিশ আছে, তাই না? এইসব ঝামেলা করে কোনো দরকার নেই। কিছুদিন যাক, আপনার ছেলের মাথা থেকে আমার ভুট্টা নামিয়ে নেই, এরপর না হয় আপনার ছেলেকে সহি সালামতে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবো। এই বলে আনিকা ফোন কেটে দিল। বেশ কিছুক্ষণ পর সাগর আনিকার সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, আচ্ছা একটা কথা বলেন তো, আমাকে কিডন্যাপ করার সুপারি কে দিয়েছে আপনাকে? এটা নাম বলা যাবে না, তোর খুব কাছের বন্ধু কিডন্যাপ করার সুপারিশ দিয়েছে। তার নামটা বলেন, আমি তাকে জড়িয়ে ধরে একটা কিস দিব তার গালে,
আর বলবো যে ধন্যবাদ বন্ধু, একজন লেডি কিডন্যাপারের সাথে আমাকে মিলিয়ে দেওয়ার জন্য। এই যে পিচ্চি ছেলে, এখন যদি আমাকে রাগিয়ে দিস তাহলে তোর কিন্তু 12টা বাজিয়ে দিব। ভাবিস না তোর সাথে এরকম সরল সোজাভাবে কথা বলতেছে বলে তোকে কিচ্ছু করব না। কি করবেন? হ্যাঁ, কি করবেন? দেখি কি করতে পারেন আপনি। এটা শুনতেই আনিকা রেগে গেল। আস্তে আস্তে করে সাগরের দিকে এগিয়ে যেতে লাগলো। এদিকে সাগর এক পা করে পিছনের দিকে যেতে লাগলো। হঠাৎ বিছানার সাথে ঠেকে গেল সাগর। এমন সময় আনিকা বলতে লাগলো, কিরে তুই কি বলেছিলি তোকে কিছু করতাম? এখন তো দেখি তুই পিছনের দিকে যাইতেছিস। এখন তো খাটের সাথে লেগে গেলি, আর পিছনে যাবে কি করে? এখন যদি তোকে আমি একটা চড় মারি তাহলে কেমন হবে বলতো? একবার মেরে দেখেন না আপনার কি অবস্থা করি, আপনি নিজেও টের পাবেন না। ও আচ্ছা, তাই নাকি? পিচ্চি ছেলে দেখি আমাকে ভয় দেখাচ্ছে। এই নে। এই বলে আনিকা সাগরের গালে 2টা চড় মেরে দিল। এদিকে সাগর চড় খাওয়ার পর এক পা করে সামনের দিকে আগাতে লাগলো। এটা দেখে আনিকা কিছুটা ভয় পেয়ে পিছনের দিকে যেতে লাগলো আর বলতে লাগলো, এই কি করতেছিস এসব? যা পেছনে যা, একদম আমার সামনে আসবে না বলে দিলাম। আপনি যেহেতু আমাকে চর মেরেছেন সেহেতু আমিও আপনাকে কিছু একটা করি, না হলে তো আমার কতটুকু সাহস এটা আপনি দেখতে পাবেন না, তাই না? এবার সাগর আনিকাকে দেওয়ালের সাথে ঠেসে ধরে আনিকার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। এটা দেখে আনিকা তার চোখগুলো বড় বড় করে ফেল। প্রায় 5 মিনিট এরকমভাবে যেতেই হঠাৎ ঘরের ভিতর প্রবেশ করলো মায়া। দুজনকে এমন অবস্থায় দেখে চিৎকার করে বলতে লাগলো, আনিকা, কি হচ্ছে এসব? তুই কি ছোট মানুষ নাকি যে ওর ঠোঁট কামড়ে ধরে আছিস? আর এই পিচ্ছি ছেলে, তুমি সিনিয়রদের সাথে এমন করছো কেন? মায়ের কথা শুনে সাগর ছেড়ে দিল আনিকাকে আর মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আনিকা ম্যাডাম বলেছে যে আমার সাহস নেই তাকে কিছু করার, তাই একটু আদর করে দিলাম। কি বলেন আনিকা ম্যাডাম, কেমন হলো আমার আদর? আর একবার যদি আমার সাথে এরকম করার চেষ্টা করিস তাহলে তোর খবর আছে মায়া। আমি একটু বাইরে থেকে আসতেছি, তুই থাক ঘরে আর খেয়াল রাখিস এই পিচ্চির। এই বলে আনিকা চলে গেল। এদিকে সাগর বুকে হাত দিয়ে বিছানার শুয়ে পড়তেই মায়া বলতে লাগলো, কিরে, তোর আবার কি হয়েছে? এভাবে বুকে হাত দিয়ে পড়ে গেলি কেন বিছানায়? ইস, কত সুন্দর রোমান্টিক মুহূর্ত ছিল, এই আপনার কারণে আর একটু কিস করতে পারলাম না। আপনার একটু পরে আসলে কি এমন হতো বলেন তো? পিচ্ছি, তুই আনিকাকে যেভাবে ভাবছিস সে কিন্তু তেমন না। তুই ছোট মানুষ, তাই হয়তো তোকে কিছু বলে নাই। সে কিন্তু ডেঞ্জারাস মাইয়া। আমার এই ডেঞ্জারাস মাইয়াকেই লাগবে। আচ্ছা আপু, একটা কথা বলেন তো, আনিকা কি সবসময় এখানেই থাকে নাকি তার বাসায় যায়? সে তার বাসায় চলে যায়, একটু পর সে বাসায় চলে যাবে। তাহলে আমার কি হবে? আমি কি এই ঘরে একলা একলা থাকবো? হ্যাঁ, তুই ঘরে একলা একলা থাকবি। সমস্যা কি? তুই তো ছেলে মানুষ, ভয় পাস না। যেহেতু আনিকাকে কিস করতে পারছিস সেহেতু এই ঘরে কয়েকটা ভূত আছে। রাতের বেলায় তাদের সাথে একটু দুষ্টুমি করবে। তাদের সাথে না হয় চুম্মাচাটি করিস, তারা না হয় তোকে ভালো করে আদর করে দেবে। আচ্ছা সমস্যা নেই। আর একটা কথা, আনিকা আপুর ওই 2টা জিনিস কিন্তু অনেক বড় বড়, এই 2টা জিনিসের উপর মাথা রেখে খুব আরাম করে ঘুমানো যাবে। আনিকা যেই ঘরে ঢুকতে যাবে এমন সময় সাগরের মুখে এই কথা শুনে সে তো লজ্জায় পুরো লাল হয়ে গেল আর বলতে লাগলো, পিচ্চি ছেলে, তোর কি শরম বলতে কিছু নেই? এখানে কয়েকজন সিনিয়র মেয়ে বসে আছে, তাদের সামনে এসব বলতে থাকে? মা, শরম করবে কেন? আমি আমার সিনিয়র বউকে বলতেছি তো কি হয়েছে? আর ওরা তো আমার বান্ধবী, তাদের সাথে বলতেই পারি। আনিকা, এই ছেলেটাকে এইখানে এনে মনে হয় আমরা আরো বড় বিপদে পড়ে গেছি। সে তো তোকে বিয়ে না করে বউ হিসেবে মেনে নিয়েছে। এখন কি করবি তুই? ভেবেচিন্তে দেখ, এই ছেলেটাকে তোর সাথে রাখবি নাকি বাসায় দিয়ে আসবি? না, এই ছেলেকে এখানে রাখা যাবে না। এখানে রাখলে দেখতেই তো পারছিস কি আজব কথা বলতেছে আর আমার সাথে কি করতেছে। পিচ্চির ছেলে বলে কিছু বলতে পারি না। এই যে আনিকা ম্যাডাম, আমাকে যে পিছে বললেন কিছুক্ষণ আগে না আমার টুনটুনি দেখেছেন, ওইটা দেখে তো বুঝেছেন আমি কত বড় হয়েছি। এই বদমাইশ, চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। তোর মুখে কিছু আটকায় না, তাড়াতাড়ি রেডি হ, তোকে বাড়িতে দিয়ে আসবো। যতই বাহানা করেন না কেন, আমি তো যাইতেছি না আপনাকে ছেড়ে। যেখানেই যাবেন আমাকে সাথে নিয়ে যাবেন, আর যদি না নিয়ে যান তাহলে আমি পুলিশের কাছে কমপ্লেন করব
যে আমাকে বিয়ে করছেন কিডন্যাপ করে, এখন স্বামী হিসেবে মানতেছেন না। কি রানিকা, এই ছেলে তো দেখি প্রচুর চালাক। এখন কি করবি তুই? সেটাই তো ভাবছি, এখন কি করব আমি? এই ছেলেকে তো কিছু করতেও পারবো না, কারণ টাকা তো নিয়ে গেছি 50,000, 3 দিন রাখার জন্য বলেছে। 3 দিন যে রাখবি? এই ছেলে যে বিচ্ছু। মনে হয় 3 দিন না, আজকে রাতে আমাদের কবর খুঁড়তে হবে, নিজের কবরে নিজে যাওয়ার জন্য। এখন যদি না রাখি তাহলে বুঝতেই পারছিস কি হতে পারে। আচ্ছা, যা হবার হবে। শোন, একটা কথা বলি, এই ছেলেকে আমি আমার বাসায় নিয়ে যাই। সন্ধ্যা তো হয়ে এসেছে, এখানে থাকা যাবে না। ঠিক আছে, চল, তোকে তোদের বাসায় দিয়ে তারপর আমি না হয় বাড়িতে যাব। এ বলে মায়া আনিকাকে সাথে নিয়ে এবং তার যত বন্ধু বান্ধব ছিল তাদেরকে নিয়ে চলে গেল আনিকাদের বাসায়। এদিকে সাগর আর আনিকা দরজার সামনে দাঁড়িয়ে আছে। কলিং বেল দিতেই আনিকার আম্মু এসে দরজা খুলে দিল। কি রে আনিকা, এই ছেলেটাকে তোর সাথে কি করে? আনিকা কিছু বলতে যাবে এমন সময় সাগর বলে উঠল, আসসালামু আলাইকুম আন্টি, আমি আপনার মেয়ের জামাই। আসলে আমার বয়সটা একটু কম তো, তাই আপনার মেয়ে আমাকে নিয়ে আসতে চাইছিল না, আমি জোর করে চলে এসেছি। সাগরের মুখে এমন কথা শুনে আনিকার আম্মু এবং আনিকার চোখ বড় বড় করে তাকিয়ে আছে সাগরের দিকে। এদিকে সাগর মিটি করে হাসতেছে আনিকার দিকে তাকিয়ে। আনিকা, এই ছেলেটা এসব কি বলতেছে? তুই কি সত্যি এই ছেলেকে বিয়ে করেছিস? বিয়ে করলে আমাদের জানালি না কেন? আম্মু, তুমি কি পাগল হয়েছো? আমি এই পিচ্চি ছেলেকে বিয়ে করব? এই পিচ্চি ছেলে তো আমার হাঁটুর বয়সী, তাহলে আমি তাকে কিভাবে বিয়ে করব? কে বলছে আমি হাঁটুর বয়সী? ওই সময় তো আমার টোন। সাগর আর কিছু বলতে পারল না। আনিকার সাথে সাথে সাগরের মুখ চেপে ধরল। আনিকার এমন ব্যবহারে তার মা কিছুটা সন্দেহ করতে লাগলো। আর তার মানে ছেলেটা সত্যি বলছে, না হলে তুই তো ছেলেটার কথা এইভাবে আটকে দিতে পারতি না। যা, জামাই বাবাকে নিয়ে রুমে যা, আমি তোর আব্বুকে ফোন দিয়ে বলতেছি বাসায় আসার জন্য। আর বলতে লাগলো। আনিকা সাগরকে নিয়ে চলে গেল তার রুমে। দরজাটা লাগিয়ে সাগরের গলা চেপে ধরল। এটা দেখে সাগর চিৎকার করতে করতে বলতে লাগলো, শাশুড়ি আম্মুকে কোথায় আছো? আমাকে বাঁচাও। শাশুড়ি আম্মু, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আনিকা আমাকে মেরে ফেলতেছে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। এই বলে এই কথা শুনে আনিকার আম্মু নিচ থেকে দৌড়ে চলে আসলো আনিকার রুমের সামনে। দরজা ধাক্কাতে ধাক্কাতে বলতে লাগলো, দেখ আনিকা, জামাই বাবা যদি কিছু হয় তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে জামাই বাবাকে নিয়ে নিচে আয়। কুত্তা, ছাগল, গরু, আল্লাহ আমার কপালে এটা কি লিখলে? অবশেষে কিনা হাঁটুর বয়সী পিচ্চি ছেলে আমাকে ফাঁসিয়ে ফুসিয়ে বউ বানিয়ে ফেললো। কিন্তু আমি তো বিয়ে করলাম না, তাহলে বউ হব কি করে? এসব চিন্তা বাদ দিয়ে তাড়াতাড়ি চলো নিচে যাই, শাশুড়ি আম্মা ডাকতেছে। তুই তো শাশুড়ি আম্মাকে নিয়ে পড়ে থাক, আমি যাব না, তুই নিচে যা তাড়াতাড়ি। সাগর আর কিছু না বলে চলে গেল নিচে। গিয়ে দেখে আনিকার আম্মু বসে আছে সোফায়। সাগরকে একা দেখে বলতে লাগলো, কি ব্যাপার বাবা, তুমি একা কেন? আনিকা কোথায়? সে আসলো না কেন? আসলে আন্টি, মানে শাশুড়ি আম্মু, আপনার মেয়ে আমার উপর রাগ করেছে, তাই আসে নাই। ও আচ্ছা, সে না আসলে না আসুক, তুমি একটু বসো, আমি তোমার জন্য কিছু ফল নিয়ে আসতেছি। ঠিক আছে, যান। আনিকার আম্মু চলে গেল রান্নাঘরে। এদিকে সাগরের বাসায় তার আব্বু আম্মু বসে চিন্তা করতেছে সাগর কোথায় আছে, কি করতেছে। এমন সময় সাগরের আব্বুর ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে থানা থেকে ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে এসআই বলতে লাগলো, আপনার ছেলেকে আমরা খুঁজে পাইনি, যদি খুঁজে পাই তাহলে নিশ্চয়ই জানাবো আপনাদেরকে। আর আপনারা চিন্তা করবেন না, পুলিশ ফোর্স লাগিয়ে দিয়েছি, ওরা খুঁজে বের করবে আপনার ছেলেকে। ঠিক আছে আজমল সাহেব, এখন রাখলাম তাহলে। আমার ছেলে কে যে করেই হোক তাড়াতাড়ি খুঁজে বের করুন। এসআই ফোনটা কেটে দিয়ে চলে আসলো বাড়িতে। কলিং বেল দিতেই আনিকার আম্মু এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই দেখতে পেল আনিকার আব্বু বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি আসার জন্য বললে কেন? আর আনিকা কোথায়? তাকে একটু ডাকো তো, তার সাথে কথা আছে। আগে তুমি সোফায় এসে বসো, তোমাকে সবকিছু বলতেছি। তোমার মেয়ে বিয়ে করে বাড়িতে জামাই নিয়ে এসেছে, তবে ছেলেটা একটু পিচ্চি। কি, আনিকা এটা করতে পারলো? আমাদের না জানিয়ে সে বিয়ে করে ফেললো? আচ্ছা চলো, যা হওয়ার হয়ে গেছে, আগে জামাই বাবাকে দেখি। এদিকে সাগর বসে বসে টিভি দেখতেছে। এমন সময় আনিকার আব্বু সাগরের সামনে এসে দাঁড়াতেই অবাক হয়ে গেল আর বলতে লাগলো, আরে সাগর, তুমি এখানে কি করো?
আসসালামু আলাইকুম স্যার, আমি তো আমার শ্বশুর বাড়িতে এসেছি। আপনাকে খবর দিয়েছে কে যে আমি এই বাড়িতে এসেছি? আমাকে কেউ খবর দেয় নাই, আর এই বাড়িটা আমার। তুমি বলতেছো যে তুমি এই বাড়ির জামাই, তাই না? হ্যাঁ, আমি আনিকার বর। এতে কোনো সন্দেহ আছে নাকি? যদি সন্দেহ থাকে তাহলে আনিকাকে বলতে পারেন। সে আমাকে বিয়ের আসর থেকে তুলে এনে বিয়ে করেছে। সাগরের কথা শুনে আনিকার আব্বু তো পুরাই আকাশ থেকে পড়লো, যে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। এদিকে আনিকা ভয়ে ভয়ে নিচে নামলো আর বলল, না আব্বু, এই ছেলে যা বলতেছে সব মিথ্যে বলতেছে। আসলে হয়েছে কি, তার মানে তুই সাগরকে তার বিয়ের আসর থেকে তুলে নিয়ে বিয়ে করেছিস, তাই তো? সাগরের আব্বু থানায় মামলা করেছে। সাগরকে যেহেতু পছন্দ, তাহলে আমাদের বলতে পারতি, আমরা না হয় সাগরের আম্মু আব্বুর সাথে কথা বলে তোর বিয়েটা দিয়ে দিতাম। আমার কথাটা তো শুনবে, না শুনে আজে বাজে কথা বলতেছো। তোর কথা শোনার কোনো দরকার নেই। শোনো আনিকার আব্বু, যা হবার হয়ে গেছে। তুমি সাগরের আব্বু আম্মুকে ফোন দিয়ে বলো যে আমাদের বাসায় চলে আসতে। হ্যাঁ, আমি এক্ষুনি ফোন দিয়ে বলতেছি। তারা তো সাগরের জন্য চিন্তা করতেছে। বাবা তুমি বসো, যা হওয়ার হয়ে গেছে। আর আনিকা, সাগরকে কিচ্ছু বলবি না, ঠিক? ছাতার মাথা, আল্লাহ এক কাজ করতে গিয়ে আরেকটা হয়ে গেছে। এখন আমি আমার পরিবারকে কি বোঝাবো? ওরা তো ধরেই নিয়েছে যে সাগরকে আমি বিয়ে করেছি। এই সুমাইয়াটাও না আমাকে কোথায় ফাঁসিয়ে দিয়েছে। সুমাইয়া হচ্ছে সাগরের বড় বোন। গল্পের সাথে থাকেন, জানতে পারবেন সবকিছু। আনিকা রাগে গজগজ করতে করতে চলে গেল উপরে। ফোনটা হাতে নিয়ে কল দিল সুমাইয়াকে। কয়েকবার রিং হতেই সুমাইয়া ফোনটা রিসিভ করলো। এই কুত্তি, তুই আমাকে এটা কোথায় ফাঁসিয়ে দিয়েছিস? তোর ভাই আমার বাসায় এসে সে বলতেছে সে নাকি আমাকে বিয়ে করেছে। এখন আব্বু আম্মু তো সিরিয়াস হয়ে গেছে যে আমি নাকি তাকে বিয়ে করেছি। এখন তোর আব্বু আম্মুকে ফোন দিতেছে। তুই আমাকে কোন বিপদে ফেলে দিলি সুমাইয়া? সরি রে বান্ধবী, আমি আর কি জানতাম সাগর এরকম করবে। আচ্ছা তুই একটু সামলে নে, আমি আব্বু আম্মুকে নিয়ে আসছি, পরেরটা পরে দেখা যাবে। তাড়াতাড়ি আমাদের বাসায় আয়। এই বলে আনিকা ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর সুমাইয়া তার আব্বু আম্মুকে নিয়ে চলে গেল আনিকাদের বাসায়। কলিং বেল দিতেই আনিকার আম্মু এসে দরজা খুলে দিল। দরজার বাহিরে সুমাইয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, আরে সুমাইয়া, এত রাতে তুমি এখানে কি করো? আন্টি সব জানতে পারবেন একটু পরে, এখন ভেতরে চলেন, এরপর আমি সব বলবো আপনাদের। সুমাইয়া তার আব্বু আম্মুকে নিয়ে চলে গেল ভিতরে। সোফায় সবাই বসে আছি। এদিকে সামনে দাঁড়িয়ে আছে আনিকা আর সুমাইয়া। এমন সময় সাগরের আম্মু বলে উঠল, সাগর তুই এখানে আসলি কি করে? আম্মু, ওই যে উনি আমার বউ। সাগর ভালো হচ্ছে না কিন্তু, তুই কিন্তু এখন বেশি বেশি করতেছিস। সুমাইয়া তোর ভাইকে বোঝা, না হলে কিন্তু আমি তোর ভাইয়ের মাথা ফাটিয়ে দিব, মনে রাখিস। সাগর কি হচ্ছে এসব? তুই আমাকে বলেছিস যে তুই বিয়ে করবি না, তাই তো আমি তোকে বাঁচিয়েছি, কিন্তু তুই আমার বান্ধবীর সাথে এমন করছিস কেন? আমি আবার কি করলাম শাশুড়ি আম্মু? হে আল্লাহ, আমি কই ফেসে গেলাম। এটা আমি কিছু একটা করেন, এই ছেলে আমার মাথা খেয়ে ফেলবে। সুমাইয়া তুই থাক, আমি রুমে গেলাম। আনিকা চলে গেল। এদিকে সাগরকে ভালো মন্দ খাবার দিতেছে আর জামে আদর করতেছে। বেশ কিছুক্ষণ পর সাগর বলতে লাগলো, আম্মু আব্বু, তোমরা তো আমাদের বিয়ে দেখো নাই, তাই না? এক কাজ করো, আজকে রাতে আমাদের বিয়ে দিয়ে দাও, তাহলে তোমরা আমাদের বিয়ে দেখে ফেলবে আর খুশিও হবে। সাগর ঠিক বলেছে। আনিকার আব্বু, তুমি এক কাজ করো, যাও একটা কাজে ডেকে নিয়ে আসো। আজকে রাতে বিয়ে হবে দুজনের, আমরা আর দেরি করতে চাই না। বলেছো, আমি এক্ষুনি যাইতেছি। এ বলে আনিকার আব্বু চলে গেল বাহিরে। প্রায় 1 ঘন্টা পর একজন কাজী নিয়ে এসে সাগর আর আনিকার বিয়ে করিয়ে দিল। রাতে দুজন বসে আছে তাদের রুমে। এমন সময় আনিকা উঠে এসে সাগরের 2 গালে 2টা চড় মেরে বলতে লাগলো, এই কুত্তা, তুই এটা কি করলি? তুই আমাকে বিয়ে করলি কেন? আমার মধ্যে এমন কি দেখেছিস যে আমাকে বিয়ে করতে হলো? তোমার মধ্যে আমি দেখেছি তোমার ওই 2টা বড় বড় ডাব আর তোমার নরম তুলতুলে শরীর। ইস, ওই সময় যে লিপ কিস করেছিলাম ওইটা জোশ ছিল। এখন তো তুমি আমার বউ, যখন খুশি তখন তোমাকে আদর করতে পারবো। মগের মুল্লুক পাইছিস? আমাকে কাছে আসলে তোকে এমন মায়ের দিব, এমন মায়ের মারবো, 2 দিন বিছানা থেকে উঠতে পারবি না, এই বলে দিলাম। দেখি কেমন মার মারতে পারো আমাকে। আমি এখন তোমার বর, আর তোমার আব্বু যেহেতু একজন পুলিশ অফিসার, আমাকে মারলে তোমার আব্বুর কাছে বিচার দিব, তখন জেলে নিয়ে যাবে।
হায় আল্লাহ, এ কোন মুসিবতে ফেললাম। আমাকে তো না পারছি কিছু করতে, না পারছি কিছু বলতে। এই তুই যা তো, গিয়ে ঘুমা। আমি এখন ঘুমাবো না। তুমি ঘুমাবে না? আমি ঘুমাবো কি করে? আমি তো তোমার বুকের উপর ঘুমাবো। হায় হায়, আয় আয় আমার কাছে আয়। আমার বুকের উপরে না ঘুমাবি? আয়, তোকে ঘুম পাড়াচ্ছি খুব ভালো করে। আমার জীবনটা তেনা তেনা বানিয়ে ফেললি একদিনে। সারা জীবন তোর সাথে থাকলে জানি না আর কি করিস। যা। আনিকার এমন খিটখিটে মেজাজ থেকে সাগর ভয় পেয়ে গেল। আর কিছু বলল না আনিকাকে। সাগর চলে গেল বিছানায়। একটা বালিশ আর কোল বালিশ নিয়ে শুয়ে পড়ল এক পাশে। এদিকে আনিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাগরের কাহিনী দেখতে চায়। বেশ কিছুক্ষণ পর সাগর ঘুমিয়ে গেল। এদিকে এক পা করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো সাগরের মুখের কাছে। আসতেই দেখতে পেল সাগর সত্যি ঘুমিয়ে গেছে। অবশেষে বাঁচলাম, কিন্তু ছেলেটা পিচ্ছি হলেও সব দিক দিয়ে পারফেক্ট আছে। কিন্তু এরকম বাচ্চা স্বভাব কিভাবে পরিবর্তন করব আল্লাহ ভালো জানে। আনিকা এসব ভাবতে ভাবতে সাগরের পাশে শুয়ে পড়ল। আস্তে আস্তে করে সাগরের কাছ থেকে কোল বালিশটা নিয়ে অন্য পাশে রেখে দিল। আস্তে আস্তে করে সাগরকে তার বুকের উপর নিয়ে আসলো। সাগরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে সাগরে ঘুম ভাঙতে দেখতে পেল সে আনিকার বুকের উপর ঘুমিয়ে আছে। এটা দেখে বেশ কিছুটা অবাক হলো আনিকা তাকে জড়িয়ে ধরেছে। সাগর একটু নড়তে পারতেছে না। বেশ কিছুক্ষণ পর আনিকা চোখ খুলতেই দেখতে পেল সাগর তার দিকেই তাকিয়ে আছে। তাড়াতাড়ি করে সাগরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলতে লাগলো, এই তুই আমার বুকের উপরে শুয়ে আছিস কেন? তোকে কি আমি অধিকার দিয়েছি যে তুই আমার বুকের উপরে শুয়ে থাক? আমি আবার কখন আপনার বুকের উপরে শুইলাম? আপনি তো নিজেই রাতের বেলা আমাকে কাছে টেনে নিয়েছেন। আমি কি বুঝি না নাকি? কই, আমি আবার কখন তোকে আমার বুকের উপরে নিয়ে আসলাম? যা তো এখান থেকে, সকাল সকাল রাগ উঠাবি না। বলে আনিকা নিজে উঠে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে সাগরের দিকে একবার তাকিয়ে চলে গেল নিচে। গিয়ে দেখে সবাই বসে আছে। আনিকাকে একা একা নিচে দেখে তার আম্মু বলতে দেয়, কিরে আনিকা, তুই একা একা নিচে নেমেছিস কেন? সাগর কোথায়? সাগরকে নিয়ে আয়। আম্মু, সাগর ফ্রেশ হয়ে আসতেছে, আমাকে বলেছে নিচে আসার জন্য, তাই আমি নিচে চলে এসেছি। সে একটু পর আসতেছে। ঠিক আছে, রান্না করেছি, গিয়ে দেখ সব খাবার রান্না করে রেখেছি, টেবিলে সাজিয়ে রাখ। জামাই বাবা আসলে তাকে ভালোভাবে খাওয়াবি। তোমাদের মেয়ের জামাই তোমরা খাও, আমাকে বলতেছো কেন? জোর করে তো পিচ্চির ছেলের সাথে বিয়ে দিয়ে দিছো, এখন আবার আমাকে বলতেছো তাকে খাওয়ানোর জন্য? বিয়ে যখন হয়ে গেছে তোকেই খাওয়াতে হবে। ওই তো জামাই বাবা আসতেছে। সাগর যাও, খাবার টেবিলে বসো, আনিকা তোমাকে খাবার বেড়ে দিতেছে। আনিকাকে একা নিচে দেখে তার আম্মু বলতে লাগলো। আনিকা আর কিছু না বলে খাবার টেবিলে চলে গেল। সাগরকে খাবার খাইয়ে আনিকা আবার চলে আসলো তার রুমে। ফোনটা হাতে নিতেই দেখতে পেল মায়া ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে পাশ থেকে মায়া বলতে লাগলো, কি রানিকা, কি শুনতেছি? তুই নাকি কালকে রাতে পিচ্ছি ছেলেটাকে বিয়ে করেছিস? আর বলিস না বান্ধবী, সবাই এমন ভাবে আমাকে ধরেছে, বিয়ে না করে ছাড়তে পারলাম না। সুমাইয়া অনেক খারাপ কাজ করেছে আমার সাথে। সে ইচ্ছে করে তার ভাইকে আমার ঘাড়ে জুটিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন তো আমার সব অপরাধ। আমি কি ইচ্ছা করে আমার ভাইকে তোর ঘরে ঝুলিয়ে দিয়েছে নাকি? সাগর যে এমন কাজ করবে এটা আমি আগে জানলে কখনোই তোকে বলতাম না এমনটা করতে। প্লিজ বান্ধবী, রাগ করিস না, যা হবার হয়ে গেছে। আর মায়া, তোরা সবাই চলে আয় আনিকাদের বাসায়। ঠিক আছে, আসতেছি। কি বলে মায়া ফোনটা কেটে দিল। এদিকে সুমাইয়া আর আনিকা কথা বলতেছে। এমন সময় সাগর আনিকার রুমে প্রবেশ করলো। সাগরকে দেখে সুমাইয়া বলতে লাগলো, এই সাগর, এখানে তো তোর কোনো কাজ নেই, যা বাড়ি থেকে তোর বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে। আমি এখন কোথাও যাব না, আমি আমার বউয়ের কাছে থাকবো। সো তোমরা আমাকে বাধা দিবে না, আর বাধা দিলে আমি আম্মুকে বলে দিব যে তুমি আমাকে বকা দিয়েছ। ঠিক দেখেছিস সুমাইয়া, তোর ভাই একটা বিচ্ছু, আঠার মতো আমার পেছনে লেগে আছে। বিয়ে করেছে তো কি হয়েছে? আমি কি না মেনে নিয়েছি নাকি? আমি তো বলেছি যে মেনে নিয়েছি। সাগর, তুমি তোমার বন্ধুদের সাথে ঘুরে করে আসো, আমাকে একটু একা থাকতে দাও। ঠিক আছে বেবি, তো একটা লিপ কিস করো, তাহলে আমি চলে যাব এখনই। আনিকা সাগরকে কাছে টেনে তার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে কিস করতে লাগলো। সময়ের সামনে প্রায় 5 মিনিট পর আনিকা সাগরকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, সাগর, এখন তো হয়েছে, যাও এখন। সাগর একটা হাসি দিয়ে চলে গেল। এদিকে আনিকা সুমাইয়ের দিকে তাকাতে দেখতে পেল সুমাই লজ্জায় মাথা নিচু করে আছে। এটা দেখে আনিকা সুমাইয়ের মাথায় একটা চর মেরে বলতে লাগলো, আমার কপালে তো গছিয়ে দিয়েছিস তোর পিচ্চি ভাইকে।
এখন সে যা বলে তাই করতে হবে আমাকে। এত লজ্জা পাওয়ার কিছু নেই। তোর ভাই ওটা, অন্য কেউ না। তাই বলে তুই আমার সামনে লিপকিস করবি? হ্যাঁ করেছি তো, কি হয়েছে? তুই কি আমার পর নাকি যে তোর সামনে করা যাবে না? সুমাইয়া আর কিছু বলল না, দুজন বসে গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর মায়া এবং তার সাথে অন্যান্য বান্ধবীরা আসলো। সবাই বসে আড্ডা দিতেছে। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। সবাই চলে গেল যার যার বাসায়। এদিকে আনিকা তার কাপড় চোপড় একটা ব্যাগের ভিতর ভরতেছে। এমন সময় সাগর তার রুমে ঢুকে পিছন থেকে জড়িয়ে ধরল আনিকাকে। আনিকা কিছুটা ভয় পেয়ে পিছনে তাকাতে দেখে সাগর, যে কিছু বলতে যাবে এমন সময় সাগর আনিকাকে তার দিকে ঘুরিয়ে আনিকার ঠোঁটজোড়া এক করে দিল। আস্তে আস্তে করে আনিকাকে বিছানায় শুয়ে দিয়ে আনিকার উপর উঠে গেল। এদিকে আনিকার নিঃশ্বাস ভারী হয়ে আসতেছে। সাগর আস্তে করে আনিকার ঠোঁটে, মুখে, এমনকি বিভিন্ন জায়গায় কিস করে আনিকাকে উত্তেজিত করতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে করার পর সাগর যে আনিকার জামাটা খুলতে যাবে এমন সময় আনিকার হুঁশ ফিরে আসলো। সাগরকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে দাঁড়িয়ে গেল আনিকা আর বলতে লাগলো, সাগর রেডি হয়ে নাও, আমাদের যেতে হবে তোমাদের বাসায়। হ্যাঁ তা তো যাবই, কিন্তু উঠে গেলে কেন? আমার সাথে তো ঠিকই সাড়া দিচ্ছিলে, আর একটু সাড়া দিলেই তো কাজটা সেরে ফেলতাম। হ্যাঁ। আনিকা লজ্জা পেয়ে আবারও কাপড় গোছাতে লাগলো, কিন্তু সাগরকে কিছুই বলল না। এদিকে সাগর ফ্রেশ হয়ে এসে বসে আছে সোফায়। আনিকার সকল ড্রেস ব্যাগের ভিতর ভরা হতেই আনিকা বলতে লাগলো, চলো আমরা এখন তোমাদের বাসায় যাব। চলো। আনিকা আর সাগর চলে আসলো নিচে। আনিকার আম্মু আব্বুকে সালাম করে দুজন বিদায় নিয়ে চলে গেল সাগরদের বাসায়। বেশ কিছুক্ষণ পর দুজন চলে আসলো কলিং বেল দিতে। সুমাইয়া এসে দরজা খুলে দিল। সাগর আর আনিকাকে দেখে বলতে লাগলো, আম্মু, আব্বু, সাগর আর আনিকা এসেছে, ভেতর আসো তোমরা দুজন। সাগর আর আনিকা ভিতরে চলে গেল। বেশ কিছুক্ষণ পর সাগর আনিকাকে নিয়ে তার রুমে যেতে লাগলো। রুমে আসতেই আনিকা দেখতে পেল সাগরের রুম অগোছালোভাবে পড়ে আছে। এটা দেখে আনিকা বলতে লাগলো, ঘরের এমন অবস্থা কেন? একটু গুছিয়ে রাখতে পারেন না? ছেলে মানুষ হয়েছেন তো কি হয়েছে, নিজের রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কত সুন্দর দেখায়। এখন তো তুমি এসে গেছো, এখন তুমি সবকিছু ঠিকঠাক করে রাখবে। তুমি থাকো, তাহলে আমি বাড়ি থেকে আসতেছি। আসার সময় আমার জন্য আর সুমাইয়ের জন্য ফুচকা নিয়ে আসবে। এই নাও 500 টাকা। সাগর হাসি মুখে টাকাটা নিয়ে চলে গেল। এদিকে আনিকা সাগরের রুমটা তার মন মতো গোছাতে লাগলো। এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো সাগরের আম্মু। আনিকাকে ঘর গোছাতে দেখে বলতে লাগলো, আমাকে ডাক দিবা না মা? একা একা ঘর গোছাচ্ছ কেন? আম্মু আমি একা গুছিয়ে নিতে পারবো, আপনাকে কিছু করতে হবে না, আপনি বসে থাকেন এখানে। মা, বিয়ে মানুষের একবারই হয়, এটা তুমি ভালো করেই জানো। যদি প্রথমবারের বিয়েটা ভেঙে যায়, পরের বিয়ে যদি আবার হয়, তাহলে সংসার ভালোভাবে টেকে না। সাগর হয়তো এখনো ছোট, তাকে যদি ভালোভাবে বুঝিয়ে বলো তাহলে সাগর সবকিছু বুঝবে। সে ছোট হলেও ওর মাথায় বুদ্ধি জ্ঞান সবকিছুই আছে। আমি জানি তুমি একমাত্র পারবে সাগরকে পরিবর্তন করতে, ওর বাচ্চামো স্বভাবগুলো পরিবর্তন করতে। আম্মু আমি সাগরকে বর হিসেবে মেনে নিয়েছি। আল্লাহ যেটা চায় ভালোর জন্যই চায়, আমি বিশ্বাস করি। আল্লাহ হয়তো চাইছে সাগর আর আমার বিয়ে হোক, তাই হয়েছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সাগরের পরিবর্তন দেখতে পারবেন। সাগরের আম্মু আনিকার সাথে আরও কিছুক্ষণ গল্প করে চলে গেল তার রুমে। সন্ধে আনিকা, সুমাইয়া এবং সাগরের আম্মু বসে আছে সোফায়। এমন সময় কলিং বেল বেজে উঠল। আনিকা গিয়ে দরজা খুলতেই দেখতে পেল সাগর হাতে ফুচকা নিয়ে দাঁড়িয়ে আছে। সাগরের হাত থেকে ফুচকাগুলো নিয়ে আনিকা বলতে লাগলো, সাগর এখানে কত টাকার ফুচকা এনেছো? এখানে 280 টাকার ফুচকা এনেছি। কেন, কি হয়েছে? না কিছু হয় নাই, বাকি টাকা রুমে গিয়ে আমাকে ফিরিয়ে দিবে। কিন্তু আমি তো বাকি টাকা খরচ করে ফেলেছি, ওইটা দিতে পারবো না। আনিকা কিছু না বলে দরজা লাগিয়ে ফুচকাগুলো নিয়ে চলে আসলো সুমাইয়া এবং তার শাশুড়ি মায়ের কাছে। তিনজন বসে ফুচকা খেতে লাগলো। এদিকে সাগর তার রুমে এসে দেখে পুরো ঘর নতুন করে সাজিয়ে রেখেছে। এটা দেখে সাগর কিছুটা অবাক হলো। সে বুঝতে পারছে এটা একমাত্র আনিকা ছাড়া আর কেউ করতে পারবে না। সাগর ফ্রেশ হয়ে এসে বসে আছে বিছানায়। বেশ কিছুক্ষণ পর আনিকা আসলো রুমে। সাগরকে দেখে বলতে লাগলো, বাকি টাকা দিয়ে কি খেয়েছো সেটা বলো। আর তোমার মুখ থেকে সিগারেটের গন্ধ আসতেছে কেন? তুমি সিগারেট খাও তাই না? না মানে মাঝে মধ্যে খাই। সুমাইয়া, এই সুমাইয়া একটু শুনে যাও তো। কি হয়েছে আনিকা, এভাবে ডাকছিস কেন আমাকে? তোমার রুমে না বড় একটা লাঠি দেখেছিলাম,
ওইটা এখনো আছে নাকি? হ্যাঁ ওইটা এখনো আছে, কিন্তু কেন হঠাৎ লাঠি দিয়ে কি করবি? তোর ভাই সিগারেট খায়, তাই একটু শাস্তি দিব। যা লাঠিটা নিয়ে আয়, আর সাথে সরিষার তেল লাগিয়ে নিয়ে আসবি লাঠিতে। আজকে জন্মের শিক্ষা দিয়ে দিব, যাতে আর কোনোদিন সিগারেট তো দূরে থাক, বাজে নেশা করতে ভুলে যায়। আনিকার মুখে এমন কথা শুনে সাগর ভয় পেয়ে দৌড় দিল ওয়াশরুমের দিকে। ওয়াশরুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। এদিকে সুমাইয়া লাঠিতে সরিষার তেল মাখিয়ে এনে আনিকার হাতে দিল। এমন ভাবে মারবি যাতে কোনোদিন সিগারেট না ধরে। অনেক বড় হয়ে গেছে সে, নিজেকে মনে করে, তাই না? আজকে আমিও তোর সাথে আছি। আর বলতে লাগলো। আনিকা ওয়াশরুমের সামনে সে দাঁড়িয়ে সাগরকে ডাকতে লাগলো। সাগর তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হও, তা না হলে কিন্তু তোর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। 2 মিনিট সময় দিলাম, এখন যদি বের না হও তাহলে এই দরজা ভাঙতে আমার 2 মিনিটও সময় লাগবে না, মনে রাখিস। না, আমি বের হব না। আমি বের হলে তুমি আমাকে পিটাতে পিটাতে তক্তা বানিয়ে ফেলবে, আমি জানি। এখন বড় হলে মায়েরগুলো কম খাবি, এখন বের হলে মায়েরগুলো কম খাবি। আর যদি দেরিতে বের হোস তাহলে আমি একা না, তোর বোনও সাথে মারবে তোকে। আর বলতে লাগলো। সাগর দরজা খুলে বাইরে আসতেই আনিকা সাগরকে পিটাতে লাগলো। এদিকে সাগর জোরে জোরে চিৎকার করতেছে আর বলতেছে, ও মা গো, মরে গেলাম গো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও আম্মু, আমাকে বাঁচাও। সাগরের এমন চিৎকার শুনে নিচ থেকে সাগরে আম্মু দৌড়ে চলে আসলো। সাগরের রুমে এসে দেখে সাগরকে পিটাচ্ছে আনিকা। এটা দেখে সাগরের আম্মু বলতে লাগলো, কি হয়েছে আনিকা, তুমি এভাবে সাগরকে পিটাচ্ছ কেন? আম্মু, আপনার ছেলে এই বয়সে সিগারেট খাওয়া ধরেছে, তাই আমি তাকে পিটাচ্ছি। 500 টাকা দিয়েছিলাম ফুচকা আনার জন্য, সে ফুচকা এনেছে মাত্র 280 টাকার, আর বাকি টাকা দিয়ে তার বন্ধু বান্ধবদের সাথে সিগারেট খেয়ে এসেছে। ভালোভাবে পেটাও, আমি এসব নিয়ে কিছুই বলবো না। এ বলে সাগরের আম্মু চলে গেল। বেশ কিছুক্ষণ পর পেটানো শেষ হয়ে আনিকা বসে পড়ল বিছানায়। এদিকে সাগর ফ্লোরে বসে আছে, ব্যথায় কাতরাচ্ছে। আচ্ছা আনিকা, দরজাটা লাগিয়ে দে, যা করার কর তোরা, আমি আর কিচ্ছু বলবো না, আম্মুও কিচ্ছু বলবে না। সুমাইয়া চলে যেতে আনিকা দরজা লাগিয়ে দিয়ে বিছানায় এসে বসে পড়ল। সাগরের দিকে তাকাতেই সাগর বলতে লাগলো, গরুকেও মনে হয় তার মালিক এভাবে পেটায় না, তুমি যেভাবে আমাকে পিটিয়েছ। পিটাবই তো, আর কখনো সিগারেট খাবে নাকি বল? না, আর কখনো সিগারেট খাবো না। জন্মের শিক্ষা হয়ে গেছে আমার। আল্লাহ, আমি যাতে আগামী 1 সপ্তাহ বিছানায় পড়ে থাকি, আমাকে যাতে সবাই আদর যত্ন করে সুস্থ করে তোলে। এই বলে সাগর বিছানায় শুয়ে পড়ল। রাতে সবাই খাওয়া দাওয়া করতেছে। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার আনিকা, সাগর আসলো না কেন? আমার উপর রাগ করেছে, তাই আসে নাই। আমি ওর জন্য খাবার নিয়ে যাব, চিন্তা করবেন না। আনিকা খাওয়া দাওয়া করে সাগরের জন্য খাবার নিয়ে চলে গেল রুমে। সাগরের পাশে বসতেই দেখতে পেল সাগর ঘুমিয়ে আছে। তাই সাগরকে আর না ডেকে আনিকা বসে বসে ফোন টিপতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর সাগরের গুমকানোর শব্দ পেল আনিকা। সাগরের কপালে হাত দিতেই দেখতে পেল সাগরের শরীর জ্বরে পুড়ে যাইতেছে। এটা দেখে আনিকা ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি সাগরকে ডেকে উঠালো। সাগর, ওঠো তাড়াতাড়ি, খাবার খাবে, খেয়ে এরপর ওষুধ খাবে, তোমার শরীরে জ্বরে পুড়ে যাইতেছে। সাগর ঘুমু ঘুমু চোখে হাত মুখ ধুয়ে চলে আসলো বিছানায়। এদিকে আনিকা সাগরকে খাইয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর খাওয়ানো শেষ করে সাগরকে একটা নাপা এক্সট্রা খাইয়ে দিয়ে শুয়ে দিল বিছানায়। আনিকা ফোনটা রেখে সাগরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। মাঝরাতে সাগরের জ্বর আরও বেড়ে গেল। আনিকা বিছানা থেকে উঠে একটা ছোট কাপড় ভিজিয়ে এনে সাগরের মাথায় জলপট্টি দিতে লাগলো। বেশ কিছুক্ষণ জলপট্টি দেওয়ার পর আনিকা দেখতে লাগলো জ্বর আরও বাড়তেছে। এটা দেখলে আনিকা কি করবে বুঝতে পারছে না। তাড়াতাড়ি করে চলে গেল সুমাইয়ের রুমে। দরজা ধাক্কাতে ধাক্কাতে আনিকা বলতে লাগলো, মায়া তাড়াতাড়ি ওর বান্ধবী, একটা বিপদ হয়ে গেছে। সুমাইয়া ঘুমো ঘুমো চোখে বিছানার থেকে উঠে দরজা খুলতেই দেখতে পেল আনিকা দাঁড়িয়ে আছে। বেশ ঘাবড়ে গেছে মনে হয়। এটা দেখে সুমাইয়া বলতে লাগলো, কি রে, কি হয়েছে, এত রাতে ডাকাডাকি করছিস কেন? সাগরকে মারার কারণে সাগরের শরীর এখন জ্বরে পুড়ে যাইতেছে, কি করব বুঝতে পারতেছি না। কি বলছিস এসব, চল তাড়াতাড়ি গিয়ে দেখি। সুমাইয়া আর আনিকা চলে গেল সাগরের রুমে। সাগরের মাথায় হাত দিতে সুমাইয়া বুঝতে পারল সাগরের শরীর জ্বরে পুড়ে যাইতেছে। এটা দেখে সুমাইয়া বলতে লাগলো, আনিকা, এত রাতে তোর ডাক্তার পাওয়া যাবে না। এক কাজ করতে পারিস, যেহেতু তোরা 2 জন স্বামী স্ত্রী, তোরা শারীরিক সম্পর্ক করতে পারিস। শারীরিক সম্পর্ক করলে শুনেছি জ্বরটা অনেক কমে আসে। কিন্তু এমন সময় সাগরের সাথে এটা করা কি ঠিক হবে?
দেখ, যদি সাগরকে সুস্থ দেখতে চাস তাহলে এটা করতে হবে তোর। তুই থাক, আমি গেলাম। আর যদি না করিস তাহলে আমাকে ডাক দিস, আমি আম্মু আব্বুকে ডেকে নিয়ে এরপর ডাক্তার নিয়ে আসবো। সুমাইয়া চলে গেল। এদিকে আনিকা দরজাটা লাগিয়ে দিয়ে এসে সাগরের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। আস্তে আস্তে আনিকা তার নিজের জামা কাপড় খুলে ফেলে দিল। বাকিটা ইতিহাস। সকালে সাগরের ঘুম ভাঙতে দেখতে পেল তার শরীরে এবং আনিকার শরীরে কোনো জামা কাপড় নেই। এটা দেখে সাগর আনিকাকে ডাকতে লাগলো। আনিকা, এ আনিকা, আমার জামা কাপড় কোথায়? আর তোমার শরীরে জামা কাপড় কোথায়? আনিকা কিছুটা চুপ থেকে লজ্জা মাখা মুখ নিয়ে বলতে লাগলো, রাতে তোমার অনেক জ্বর এসেছিল, ওরা আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করেছি। এখন তো দেখি তুমি বেশ সুস্থ আছো। ও আচ্ছা, তো পিচ্চির টুনটুনি কেমন লাগলো? বেশ ভালোই, বড় সড়ো আছে। হ্যাঁ, এটা বলেই আনিকা সাগরের বুকে মুখ লুকালো। এদিকে সাগর আস্তে আস্তে করে আনিকার ঠোঁটজোড়া তার দখলে করে নিল। বেশ কিছুক্ষণ কিস করার পর আনিকা একটু উত্তেজিত হতেই সাগর আবারও আনিকার সাথে শারীরিক সম্পর্ক করতে লাগলো। দীর্ঘ 2 ঘন্টা শারীরিক সম্পর্ক করার পর সাগর ক্লান্ত হয়ে আনিকার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। এদিকে আনিকা সাগরের মাথায় হাত বুলিয়ে দিতেছে। এমন সময় দরজার বাহির থেকে সুমাইয়া বলতে লাগলো, কি রে আনিকা, আজকে খাওয়া দাওয়া করবি না নাকি ঘর থেকে এখনো বের হসনি? সকাল 10টা বেজে গেছে। হ্যাঁ সুমাইয়া, আসতেছি একটু পর। তুই নিচে যা, তোর ভাই তো জানিস কেমন, একটু ভালো করে আদর করে আসতেছি। তাহলে ভালো করে আদর কর, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। 10 মিনিটের মধ্যে দরজা খুলবি। এ বলে সুমাইয়া চলে গেল। এদিকে আনিকা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে বাইরে আসতেই সাগর ওয়াশরুমে ঢুকলো। এমন সময় সুমাইয়া সাগরের রুমে প্রবেশ করলো। খাবারগুলো টেবিলে রেখে বলতে লাগলো, আমার ভাইয়ের সেবা যত্ন করেছিস রাতে? এখন জ্বর কেমন আছে ওর? এখন জ্বর বলতে তেমন নেই, তবে নাপা এক্সট্রা একটা খেয়ে নিলে পুরোপুরি ভালো হয়ে যাবে। রাতে কি বলেছিলাম তোকে, এখন বুঝলি তো কি হয়েছে? হ্যাঁ বুঝলাম। সাগর ওয়াশরুম থেকে বের হতেই আনিকা সাগরকে তোয়ালে দিয়ে মাথা মুছিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর দুজন খাবার খেয়ে নিচে চলে গেল। খাওয়া দাওয়া শেষ হতেই আনিকা বলতে লাগলো, আজকে আর বাইরে যাওয়ার দরকার নেই, শুয়ে থাকো এখানে। এমনিতেই তোমার শরীর ভালো না, আমি তোমার জন্য কফি নিয়ে আসতেছি। আনিকা চলে গেল নিচে। পরিবারের সবার জন্য কফি বানিয়ে নিয়ে চলে আসলো উপরে। আনিকা সাগরের কাছে এসে বসতেই সাগর আনিকার কোলে বসে গেল। এটা দেখে আনিকা বলতে লাগলো, পিচ্চি বর আমার, এভাবে বসে থাকলে হবে? তো কি করবো আমি এখন? একটু আদর করবা? একটু আগে না তুমি আদর করলে? আমার তো কোমর ব্যথা হয়ে আছে এখনো, এখন আবার চাইতেছো আদর? প্লিজ এখন কিছু করো না, রাতে আবার করব, ঠিক আছে? রাতে আদর করব। এ বলে সাগর আবার আনিকাকে জড়িয়ে ধরলো। দুজন বসে গল্প করতেছে। এমন সময় সাগর আবার বলতে লাগলো, আচ্ছা আনিকা, আমাকে কি সত্যি তুমি বর হিসেবে মেনে নিয়েছো নাকি মেনে নাও নাই? মেনে না নিলে কি আর তোমার সাথে কালকে রাতে শারীরিক সম্পর্ক করতাম, আবার সকালে করতাম বলো? না, তা করতে না। আচ্ছা এক কাজ করো, আমার জন্য আরেক কাপ কফি বানিয়ে আনো। আনিকা চলে গেল নিচে। বেশ কিছুক্ষণ পর আনিকা সাগরের জন্য 1 কাপ কফি নিয়ে চলে আসলো রুমে। সাগরের হাতে কফি দিতেই আনিকা বলতে লাগলো, সাগর তুমি আমার মুখ থেকে কফি খেতে পারবে? পারবো। আনিকা তার মুখে অল্প একটু কফি নিল। এদিকে সাগর আনিকার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে আনিকার মুখ থেকে কফি খেতে লাগলো। বেশ কিছুক্ষণ কফি খাওয়ার পর আনিকা সাগরের কপালে কিস করে বলতে লাগলো, এত রোমান্টিক যদি হও তাহলে কিভাবে চলবে? আমি তোমার সিনিয়র বউ, সো রোমান্টিক তো একটু বেশি হবই। চলো এখন একটু আদর করি তোমাকে। সাগরকে বলে আনিকা সাগরের ঠোঁটজা আবারও তার দখল করে নিল। আস্তে আস্তে করে সাগর আনিকার জামা কাপড় খুলতে লাগলো। খোলা শেষ হতেই সাগর বলতে লাগলো, আচ্ছা সিনিয়র বউ, এই দুইটা এত বড় বড় হলো কি করে একটু বলবে? যে তুমি টিপে টিপে খাও এর জন্য বড় হয়ে গেছে, আর বড় হবে না তুমি যদি আর না টিপে টিপে খাও। আমি আমার বউয়ের দুইটা জিনিস টিপে টিপে খাবো না তো কে খাবে? তাই বলে তো এত জোরে জোরে টিপতে হয়? রাতে তো পুরো ব্যথা করে দাও। এখন আর একটু ব্যথা করে দেই। এই বলে সাগর আবারও টিপতে লাগলো। বেশ কিছুক্ষণ টিপার পর সাগর যে আনিকাকে আদর করতে যাবে, এমন সময় আনিকা চিৎকার করে উঠল, আস্তে, ব্যথা পাই তো, রাতে তো একবার করেছো, এখন আবারও করতেছো? তুমি আমার এইটুকু নিয়ে ব্যথা পাও, তাহলে সিনিয়র বউ হলে কেন? কুত্তা, সিনিয়র হলে কি ব্যথা পাওয়া যায় না নাকি? এটা কোথায় লেখা আছে? আচ্ছা যাক বাবা, এখন এসব বাদ দাও, আমাকে আদর করতে দাও মন ভরে। এবার সাগর আদর করতে করতে আনিকাকে
বেশ কিছুক্ষণ এভাবে আদর করার পর সাগর আনিকার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। এদিকে আনিকা বলতে লাগলো, শীঘ্রই মনে হয় একটা খুশির খবর আসতে চলেছে। মানে কি বলতেছো? বিয়ে তো করিস, মাত্র 1 মাসও হয় নাই, তো খুশির খবর আসবে কি করে? আরে বলদ, আমি বলেছি যে খুব শীঘ্রই আসতে চলেছে। আমি কি বলেছি যে আজকেই চলে আসবে খুশির খবরটা? না, তা বলো নাই। আচ্ছা চলো এখন গোসল করে নিচে যাই। এ বলে আনিকা আর সাগর গোসল করে চলে গেল নিচে। সবাই সোফায় বসে আছে। এমন সময় সাগরের আম্মু বলল, আচ্ছা আনিকা, তুমি সাগরকে তুলে নিয়ে গেলে কিভাবে বলো তো? এটা বাড়ির সামনে তো সবাই ছিল। আম্মু, আমি বাড়ির সামনের গেট দিয়েই ঢুকেছি, কিন্তু সাগরকে বস্তায় ভরে নিয়ে পেছনের গেট দিয়ে চলে গেছি। ও আচ্ছা, তুমি তাহলে লেডি কিডন্যাপ, তাই তো? যাক, ভালোই হলো, আমার ছেলের জন্য একজন লেডি কিডন্যাপার পেয়ে গেছি। এসব নিয়ে আলোচনা করতেছে সবাই। দেখতে দেখতে দুপুর গড়িয়ে রাত হলো। রাতে খাওয়া দাওয়া করে সাগর আর আনিকা চলে গেল রুমে। বিছানায় শুয়ে আছে সাগর। এমন সময় আনিকা বলতে লাগলো, সাগর কিছু খাবে নাকি, কফি বা চা? না, এখন কিছুই খাবো না। এখন কিছু খেতে ভালো লাগছে না, মাথা ব্যথা করতেছে অনেক। ঠিক আছে, এক কাজ করো, তুমি আমার কোলে মাথা রাখো, আমি তোমার মাথা টিপে দিতেছি। ঠিক আছে, দাও তাহলে। সাগর আনিকার কোলে মাথা রেখে শুয়ে পড়ল, পেটের দিকে মুখ করে। এদিকে আনিকা সাগরের মাথায় হাত বুলিয়ে দিতেছে, আর সাগর আনিকার নাভিতে কিস করতেছে একটু পর পর। এটা দেখে আনিকা বলতে লাগলো, এই তোমার না মাথা ব্যথা করতেছে, তাহলে এমন করতেছো কেন আমার সাথে? আমার ভালো লাগতেছে তাই এমন করতেছি। সাগর আর আনিকা কথা বলতেছে। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু রাফি ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রাফি বলতে লাগলো, কিরে শালা, সারাদিন বউয়ের কোলের মধ্যে শুয়ে থাকবি নাকি বাইরে বের হবি? অনেক আলসে হয়ে গেছিস বিয়ে করে। তো কি করব, রাত কয়টা বাজে যে এখন ফোন দিস তুই? মাত্র 11টা বাজে। তুই এক্ষুনি ঘুমিয়ে পড়েছিস? তাড়াতাড়ি 3 রাস্তার মোড়ে আয়, সবাই আড্ডা দিতেছি। আচ্ছা, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে, রাখলাম এখন। এবার সাগর ফোনটা কেটে দিল। আনিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আনিকা, আমি একটু বাইরে থেকে আসতেছি, বন্ধুরা বসে আছে চায়ের দোকানে, আমি না গেলে রাগ করবে। এত রাতে যাওয়ার দরকার কি? কালকে গেলে হয় না? ঠিক কথা দিয়েছি যে এখন যাব, তাই যেতেই হবে। তুমি শুয়ে থাকো, আমি আসার সময় তোমার জন্য কিছু নিয়ে আসবো। ঠিক আছে, তবে রাত 1টার মধ্যে বাসায় যেন দেখি তোমাকে। যাও এখন। সাগর চলে আসলো নিচে। বাইকের চাবিটা নিয়ে সোজা চলে আসলো 3 রাস্তার মোড়ে। এসে দেখে সবাই চায়ের দোকানে বসে আড্ডা দিতেছে। সাগরকে দেখে রাফি বলে উঠল, দেখ শালা, সিনিয়র বউ পেয়ে এখন আমাদের ভুলে গেছে। বলবে না তো কি করবে? শালা যেই কিপটা আগে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে, পকেট থেকে 1 টাকাও বের করে না শালা। আচ্ছা, আজকে রাতে তোরা যা খাইতে চাবি তাই খাওয়াবো। বল, কি খাবি তোরা? সত্যি খাওয়াবি তো, নাকি আবার আমাদের টাকা দিতে হবে? হ্যাঁ, সত্যি খাওয়াবো। বল, কি খাবি তোরা? এখন তো 11টা বাজে, চল কাচ্চি ডাইনে চলে যাই, ওইখানে কাচ্চি খেয়ে আসি। ঠিক আছে, চল তাহলে যাই। এই বলে সাগর সবাইকে নিয়ে চলে গেল কাচ্চি ডাইনে। সবাই বিরিয়ানি খাইতেছে, কিন্তু সাগর বসে বসে হাঁ করে দেখতেছে। দেখবে না তো কি করবে, কারণ সবাই তো বাসা থেকে খেয়েই বের হয়েছে। সাগরকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে রাফি বলতে লাগলো, কিরে শালা, চোখ লাগিয়ে দেখতেছিস নাকি? চোখ লাগাস না, চোখ লাগাস না। চোখ লাগলে বেশি খাইতে পারবি না, আমি আবার পরে পেট খারাপ হবে। শালা, তোরা আর ভালো হলি না। আচ্ছা, তোরা খাবার খা, আমি বিল দিয়ে আসতেছি। এটা বললে তো হবে না, তুই যদি চলে যাস তখন কি হবে? তুই এখানে বসে থাক, খাওয়া শেষ হলে একবারে আমরা বিল দিয়ে বের হব। ঠিক আছে, আমি না হয় 1 কাপ জুস খেয়ে আসি। এ বলে সাগর উঠে চলে গেল জুস আনতে। বেশ কিছুক্ষণ পর সবার খাওয়া দাওয়া শেষ হতেই সাগর টাকা দিয়ে চলে গেল বাইরে। হঠাৎ সাগরের চোখ পড়ল রাস্তার পাশে ফুচকা বিক্রি করতেছে। এটা দেখে সাগর 100 টাকার ফুচকা নিয়ে নিল। বন্ধুদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আনিকা এসে দরজা খুলে দিল। সাগরের রাতে ফুচকার খুশি হয়ে গেল।
সাগরের হাতে ফুচকা দেখে খুশি হয়ে গেল আনিকা আর বলতে লাগলো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মন চাচ্ছিল ফুচকা খাইতে, এখন দেখি তুমি ফুচকা নিয়ে এসেছো। চলো উপরে যাই। এই বলে সাগর আর আনিকা চলে গেল উপরে। ফুচকা খাওয়া শেষ করে দুজন শুয়ে পড়ল বিছানায়। সাগর আনিকার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে আর বলতেছে, আচ্ছা আনিকা, আমাদের প্রথম বেবি কি হবে, ছেলে না মেয়ে? জানি না কি হবে, এখনো তো কিছুই হয় নাই, তো কি বলবো কি করে? তবু একটা অনুমান করি, বল কি হবে। আল্লাহ এটাতেই আমি খুশি, হোক ছেলে বা মেয়ে। এ বলে আনিকা সাগরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা। সাগরে ঘুম ভাঙতেই দেখতে পেল আনিকা বিছানায় নেই। ফ্রেশ হয়ে নিচে যেতেই দেখতে পেল তার আম্মু শুধু একা বসে আছে। এটা দেখে সাগর বলতে লাগলো, আম্মু আনিকা কোথায় গেছে? আনিকা তো একটু কলেজ গেছে, ওর কি জানি সার্টিফিকেট আনার জন্য। তুই ঘুমাচ্ছিস দেখে তোকে আর ডাক দেয় নাই, এখনই চলে আসবে, অনেকক্ষণ হয়েছে গেছে। তুই খাবার টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। সাগর খাবার টেবিলে বসে পড়ল। খাওয়া দাওয়া শেষ করে তার আম্মুর সাথে বসে টিভি দেখতেছে। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, সাগর, আনিকার সাথে তোর সব মিল হয়েছে তো, নাকি তোরা ঝগড়া করিস রাতের বেলা? না আম্মু, আনিকা আমাকে খুব ভালোবাসে, সিনিয়র হয়েছে তো কি হয়েছে। হ্যাঁ, তোরা ঠিক থাকলে চলবে, আর কিছু লাগবে না। আর আনিকাকে বলিস যাতে আমাদের খুব শীঘ্রই দাদা দাদি ডাক শোনায়। ইনশাল্লাহ খুব শীঘ্রই শুনতে পারবে। সাগর তার মায়ের সাথে এসব কথা বলতেছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। সাগর উঠে দরজা খুলতে দেখতে পেল আনিকা দাঁড়িয়ে আছে, হাতে কিছু কাগজপত্র। ঘুম থেকে ওঠো, কোন সময় তুমি? উঠেছি, অনেকক্ষণ হয়েছে, যাও ফ্রেশ হয়ে আসো। আনিকা কিছু না বলে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে এসে সবার সাথে গল্প করতে লাগলো। গল্প করতে করতে কেটে গেল 6 মাস। সাগর বসে বসে কাজ করতেছে ল্যাপটপে। এমন সময় আনিকার চিৎকার শুনতে পেল। সাগর তাড়াতাড়ি করে ঘর থেকে বের হয়ে দেখে আনিকা সিঁড়িতে পড়ে আছে। আনিকাকে সবাই ধরাধরি করে সোফায় শুয়ে দিল। আনিকার চোখে মুখে পানির ছিটা দিয়েছে। আনিকা জ্ঞান ফিরল। তুমি শুয়ে থাকো, এখানে উঠতে হবে না, ডাক্তার আসতেছে। চেক আপ করার পর দেখি ডাক্তার কি বলে। হঠাৎ এমন হলো কেন জানি না আম্মু, কয়েকদিন ধরে প্রচুর মাথা ঘুরঘুর করতেছে আর বমি বমি পাচ্ছে। ও আচ্ছা। সবাই কথা বলতেছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। সাগরের আম্মু দরজা খুলতে দেখতে পেল সাগরের আব্বু একজন ডাক্তার নিয়ে এসেছে। ডাক্তার আনিকাকে দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ দেখার পর ডাক্তার হাসি মুখে বলতে লাগলো, খুশির খবর, আপনাদের বৌমা প্রেগনেন্ট। এখন থেকে আপনার খেয়াল রাখবেন বেশি করে। ওনার 6 মাস বা এর বেশি এরকম চলতেছে। আপনারা ওনাকে নিয়ে আজকে ভালো একটা হাসপাতাল থেকে চেক আপ করে আনবেন, তাহলে জানতে পারবেন কয় মাস চলতেছে। ধন্যবাদ ডাক্তার, এত সুন্দর একটা খুশির খবর দেওয়ার জন্য। ডাক্তার কিছু মেডিসিন লিখে দিল। বিকেলে সাগর আনিকাকে নিয়ে চলে আসলো একটা গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। কিছু চেক আপ দিয়েছে। চেক আপগুলো করার পর ডাক্তার বলতে লাগলো, এখন 6 মাস চলতেছে, এ সময়টা খুব সাবধানে চলাচল করবেন। সিঁড়ি দিয়ে বেশি ওঠানামা করার দরকার নেই, আর ফলমূল বেশি বেশি করে খাবেন। ঠিক আছে ডক্টর। ডাক্তারের সাথে আরও কিছুক্ষণ কথা বলে আনিকা আর সাগর চলে গেল বাসায়। কলিং বেল দিতে সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। আজকে আনিকার আব্বু আম্মু এসেছে। সবাই বসে আছে সোফায়। এমন সময় আনিকার আম্মু বলতে লাগলো, আনিকা, তোর কোনো কাজ করতে হবে না। সাগর আমার মেয়েটার দিকে খেয়াল রাখবে, তার যাতে কোনো কিছু না হয়। এই সময়টা তুমি সবসময় আনিকার পাশে থাকবে। যখন যা লাগবে তোমার আব্বু বা তোমার শ্বশুরকে ফোন দিয়ে বলবে, ওনারা এসে সব কিছু দিয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, আনিকার কিছুই হবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি যতক্ষণ আছি ততক্ষণ আনিকার কিছুই হতে দেব না। রাতে খাওয়া দাওয়া করে সবাই চলে গেল রুমে। সাগর আনিকার পেটের উপর হালকাভাবে মাথা রেখে বলতে লাগলো, বাবা তুমি কেমন আছো? ভালো আছো তো? তোমার মায়ের পেটে? এটা শুনে আনিকা হাসতে লাগলো আর বলতে লাগলো, এই কুত্তা, তুমি এসব কি করতেছো? বাবু কি এখন কথা বলতে পারবে নাকি যে তুমি এভাবে কথা বলতেছো? কথা বলতে না পারুক, আমার বাবার কাছে সুস্থ আছে, এটাই চাই। আনিকা একটু আদর করি তোমাকে। এখন এই সময় আদর করবে, আমার কষ্ট হবে না বুঝি? আস্তে আস্তে করব, কষ্ট হবে না বেশি। ঠিক আছে। আর ডাক্তার কি বলেছে মনে আছে তো? পেটের উপর চাপ দেওয়া যাবে না।
মনে আছে। বলে সাগর আনিকাকে আদর করতে লাগলো। এদিকে ব্যথিক উফ আ শব্দ করতেছে। প্রায় 1 ঘন্টা আদর করার পর সাগর আনিকাকে ছেড়ে দিল। পিচ্ছি বর আমার, এত আদর করো। এমনিতেই তো তোমার টুনটুনি অনেক বড়, আবার সারা দিন শুধু আদর আদর করতে থাকো। এত আদর দিব কি করে আমি? সারাদিন আদর আদর করবো না তো কি করব? তোমার কাছে আসলে আমার টুনটুনি দাঁড়িয়ে যায়, তো আমি আর কি করব? যা দুষ্টু। এই বলে আনিকা সাগরের বুকে মুখ লুকালো। বেশ কিছুক্ষণ পর সাগর আনিকাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে দিন যেতে লাগলো। আনিকার প্রতি সাগরের ভালোবাসা আরও বেড়ে গেল। দেখতে দেখতে কেটে গেল আরও 3টি মাস। রাতে আনিকা শুয়ে আছে, এমন সময় সাগর বলতে লাগলো, আনিকা, তোমার তো 9 মাস পড়ে গেছে, আর তো কয়েকটা দিন আছে, তাই না? তোমাকে নিয়ে এখনই হাসপাতালে ভর্তি হয়ে যাই, কি বলো তুমি? এখন হসপিটালে ভর্তি হতে হবে না, আরো দেরি আছে। আর আমার তো এখন সমস্যা হচ্ছে না, সমস্যা হলে তো আমি তোমাকে বলবোই, তাই না? সমস্যা না হোক, হাসপাতালে থাকলে নার্সরা তোমার আরো সুন্দরভাবে দেখাশোনা করতে পারবে। তা তো করতে পারবেই। এখন একটা লিপ কিস করো তো। এভাবে তো আর আদর করতে পারবে না, লিপ কিস করো। সাগর আনিকাকে জড়িয়ে ধরে লিপ কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ লিপ কিস করার পর সাগর পিছন থেকে আনিকাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সবাই বসে আছে নিচে। সাগর বসে বসে কাজ করতেছে। এমন সময় আনিকার চিৎকার শুনতে পেল। সাগর তাড়াতাড়ি করে ল্যাপটপটা সোফায় রেখে দৌড়ে চলে গেল উপরে। গিয়ে দেখে আনিকা চিৎকার করতেছে। আনিকার হাত ধরে বলতে লাগলো, কি হয়েছে আনিকা, তুই চিৎকার করে উঠলে কেন? পেটে অনেক ব্যথা করতেছে, প্লিজ সাগর তুমি কিছু একটা করো, অনেক ব্যথা করতেছে। সাগর তাড়াতাড়ি করে আনিকাকে কোলে তুলে নিয়ে নিচে চলে গেল। সবাই গাড়িতে বসে আছে। এদিকে গাড়ি ড্রাইভ করছে সাগরের শ্বশুর মশাই। বেশ কিছুক্ষণ পর আনিকাকে নিয়ে চলে আসলো হাসপাতালে। আনিকার এমন অবস্থা দেখে নার্স বলতে লাগলো, আপনার স্ত্রীকে এখনই অপারেশন করতে হবে, এই তোমরা তাড়াতাড়ি নিয়ে চলো ওনাকে। নার্স আনিকাকে নিয়ে চলে গেল অপারেশন থিয়েটারে। 5 মিনিট পর অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হয়ে গেল। প্রায় 30 মিনিট পর 2টা বেবি চিৎকার শুনতে পেল সাগর। বাবা, চিন্তা করিস না, সব ঠিক করে দেবে আল্লাহ, একটু ধৈর্য ধর। কিছুক্ষণ পর 2জন নার্স 2টা বেবি নিয়ে চলে আসলো সাগরের কাছে আর বলতে লাগলো, এই নেন, আপনার 2টা মেয়ে বাচ্চা হয়েছে, আপনারা খুশি তো? উনি আলহামদুলিল্লাহ খুশি, কিন্তু আমার স্ত্রীর কি অবস্থা? উনি সুস্থ আছে তো? আলহামদুলিল্লাহ সুস্থ আছে। একটু পর ওনাকে কেবিনে শিফট করা হবে, তখন আপনি দেখতে পারবেন। এখন উনি অজ্ঞান অবস্থায় আছেন। এই বলে নার্স চলে গেল। বেশ কিছুক্ষণ পর আনিকাকে নিয়ে যাওয়া হলো অন্য একটা রুমে। বেশ কিছুক্ষণ পর সাগর চলে গেল আনিকার কেবিনে। গিয়ে দেখে আনিকা শুয়ে আছে। সাগর পাশে বসতেই আনিকা বলতে লাগলো, আমার বেবি কোথায়? বাহিরে আছে আম্মু আব্বুর কাছে, আমাদের 2টা মেয়ে হয়েছে। এ বলে সাগর আনিকার কপালে চুমু দিল। একটু পর সাগরের আব্বু আম্মু এবং তার শ্বশুর শাশুড়ি আসলো, সাথে 2টা বাচ্চা নিয়ে। আনিকার পাশে বাচ্চাগুলো শুয়ে দিলেন। এখন তোমরা কথা বলো, আমরা যাই। কথা বলা শেষ হলে ডাক দিস। এ বলে ওরা চলে গেল। এদিকে সাগর আনিকার হাত ধরে আনিকার কপালে চুমু দিয়ে বলল, ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি জান, ভালোবাসি সিনিয়র বউটাকে। আমিও ভালোবাসি আমার জুনিয়র বরটাকে। তাদের এই সুন্দর সংসার যেন সারা জীবন টিকে থাকে। আপনারা সবাই দোয়া করবেন তাদের এই সিনিয়র জুনিয়র জুটির জন্য। আজকের গল্পটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।